পাচ্ছ এবার? যেটা বলছিলাম, তাহলে ম্যাথামেটিক্সকে বলা হচ্ছে ঈশ্বরের ভাষা, যা দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে রচনা করা হয়েছে। ম্যাথামেটিক্সের নিজস্ব সিম্বল রয়েছে, যা দ্বারা ম্যাথামেটিক্স মনের ভাবকে বা যে কোনো ঘটনার বর্ণনা করতে পারে। সেই জন্য আমরা বলে থাকছি ম্যাথামেটিক্স ইজ এ ল্যাঙ্গুয়েজ। আর কি রয়েছে ম্যাথামেটিক্সের বৈশিষ্ট্য? আচ্ছা, ম্যাথামেটিক্স ইজ এ সায়েন্স। এটা এক ধরনের বিজ্ঞান। আমরা বিজ্ঞানকে জানি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, আলাদা আলাদা রকমের বিজ্ঞানের নাম শুনি। এটাও এক ধরনের বিজ্ঞান। কিন্তু এই বিজ্ঞান কি করে? যেমন ফিজিক্সের ক্ষেত্রে বা পদার্থবিদ্যার ক্ষেত্রে সেখানে পদার্থের বৈশিষ্ট্য, পদার্থের গুণাগুণ বা পদার্থ কী করে ফরমেশন হয় তার বৈশিষ্ট্য, এইসব নিয়ে আলোচনা করা হয়। কেমিস্ট্রির ক্ষেত্রে কী করে বিক্রিয়া ঘটে, কী করে রিয়াকশান ঘটছে, কোন কোন কম্পোনেন্ট একসাথে মিললে রিয়াকশান হবে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কারা বা কোন এলিমেন্টের কী বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো বর্ণনা করা হয়। জুওলজির ক্ষেত্রে কী হয়? জুওলজির ক্ষেত্রে প্রাণী জগতের জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়। এইরকমভাবে ম্যাথামেটিক্সও ইজ এ ওয়ান কাইন্ড অফ সায়েন্স, যাকে বলা হয়, কোথাও কোথাও ম্যাথামেটিক্সকে বর্ণনা করা হয় ময়ূরের মাথার থাকা যে ঝুঁটি তার ন্যায়। সায়েন্সকে যদি তুমি একটা ময়ূর ভাবো, তো সেই ময়ূরের মাথায় থাকা ঝুঁটি হচ্ছে ম্যাথামেটিক্স। অর্থাৎ তুমি যে কোনো সাবজেক্টই পড়ো না কেন, মূলত সায়েন্সের যে কোনো সাবজেক্ট, তার প্রত্যেকটা জিনিসকে ডেভেলপ করতে তোমার ম্যাথামেটিক্স দরকার। উইদাউট ম্যাথামেটিক্স কোনো রকম সায়েন্স পসিবল নয়। ম্যাথামেটিক্সকে তৈরি করা হয়েছে কিন্তু সায়েন্সের জন্য, এমনটা নয়। ম্যাথামেটিক্স নিজে থেকে নিজে ডেভেলপ করেছে নিজেকে, সায়েন্স ম্যাথামেটিক্সকে ব্যবহার করেছে। ম্যাথামেটিক্স ইজ অ্যান ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, যে নিজেই তৈরি হয়েছে, তাকে কেউ আলাদা করে কোনো কিছুর জন্য তৈরি করেনি। ম্যাথামেটিক্স নিজে ডেভেলপ হয়েছে, কিন্তু অন্য যে সমস্ত সায়েন্সের শাখাগুলো রয়েছে, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার মতো শাখাগুলো, তারা কি করেছে? ম্যাথামেটিক্সকে নিজের সমস্যা সমাধানের জন্য ব্যবহার করেছে। তো ম্যাথামেটিক্স ইজ এ সায়েন্স। কী করছে এই সায়েন্স? এই সায়েন্স যেমন অন্যান্য সায়েন্সের বিষয়গুলোকে সাহায্য করে, তেমনি এই সায়েন্স ক্যালকুলেশন, মেজারমেন্ট মেজারমেন্ট এছাড়া স্পেসের বর্ণনা করে, কোনো স্থানের বর্ণনা করে, স্পেস শূন্যতার বর্ণনা করে, ক্যালকুলেশন করে থাকে, মেজারমেন্ট করে থাকে। কোনো কিছু মাপতে পারি, সে কোণ হোক, কোনো কিছুর ভলিউম হোক, কোনো কিছুর এরিয়া হোক, সবটা কিন্তু মেজারমেন্ট করা যায়। তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সায়েন্স। আর কি বলা হয়? ম্যাথামেটিক্স ইজ লজিক্যাল, লজিক্যাল ইন নেচার। যেমন দেখো, অন্যান্য বিষয়, যে সমস্ত বিষয়গুলো আমরা পড়ি, সবগুলোর কিন্তু লজিক নেই। ধরো বাংলায় কেউ একটা গল্প লিখছেন, একজন সাহিত্যিক বা একজন গল্পকার, তিনি একজন গল্প লিখছেন, গল্পটি তার মন গড়া হতে পারে, গল্পটি হতে পারে কোনো বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা, আবার হতে পারে কোনো বাস্তব ঘটনাকে দেখে তিনি সেটাকে একটু মনোরঞ্জনের জন্য বেশ কিছু জিনিস ঢুকিয়ে একটা নতুন করে কিছু তৈরি করেছেন। তার পিছনে লজিক থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু ম্যাথামেটিক্সের প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু লজিক থাকাটা অবশ্যই প্রয়োজন। আমরা ধরো যারা ইতিহাস পড়ি, ইতিহাসে আমি একাধিক যুদ্ধের কথা জানি, একাধিক রাজার সাম্রাজ্য বিস্তারের কথা জানি, কিন্তু কেউ যদি প্রশ্ন করে যে এই রাজা কেন সাম্রাজ্য বিস্তার করেছিল, উত্তর কিন্তু সেইভাবে ঠিকঠাক পাওয়া যায় না। সেই রাজার মনে হয়েছে তার সাম্রাজ্য বিস্তার প্রয়োজন, তাই সাম্রাজ্য বিস্তার করেছে, এর পিছনে কিন্তু কোনো লজিক নেই। কিন্তু ম্যাথামেটিক্সের তুমি যা কিছু করবে তার পিছনে কিন্তু সত্যি একটা লজিক থাকাটা জরুরি। লজিক ছাড়া ম্যাথামেটিক্স সম্ভব নয়। এই জন্য বলা হচ্ছে ম্যাথামেটিক্স ইজ এ লজিক্যাল ইন নেচার। আর কি বৈশিষ্ট্য রয়েছে ম্যাথামেটিক্সে? বলছে এটা ইউনিভার্সাল।
ইউনিভার্সাল মানে কি? সার্বজনীন, অর্থাৎ সারা বিশ্ব জুড়ে যেটা একই রয়েছে। অর্থাৎ তুমি ভারতবর্ষে বসে যে ম্যাথামেটিক্স লিখছো সেটাকে যদি আমি আমেরিকার কোনো বিজ্ঞানীর কাছে বা আমেরিকার কোনো ছাত্রের কাছে পাঠাই, সে কিন্তু সেটা পড়ে বুঝতে পারবে। কারণ এই যে ম্যাথামেটিক্সটা আমরা করছি এতে কিন্তু আমরা ইউনিভার্সাল নোটেশন ইউজ করি, ম্যাথামেটিক্স করি। যা কিছু ব্যবহার করি সারা বিশ্বে কিন্তু একই রকম সিম্বল, একই রকম গণনা পদ্ধতিকে ব্যবহার করেই কিন্তু অঙ্ক করে থাকি আমরা। এমন নয় যে এখানে যে অঙ্ক করছি আমেরিকায় যে অঙ্ক করছে সে আলাদা অঙ্ক করছে, এমন নয়। আমি এখানে বসে যদি কিছু অঙ্কের কোনো গাণিতিক ফর্মুলা তৈরি করি সেটা সারা বিশ্বের জন্য প্রযোজ্য। বা আমেরিকায় থাকা কোনো ব্যক্তি বা কোনো সাউথ আফ্রিকায় থাকা কোনো ব্যক্তি যদি কোনো অঙ্কের ফর্মুলা ব্যবহার করে বা নতুন কোনো কনসেপ্ট দেন তো সেটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য কিন্তু সত্য। ফলে ম্যাথামেটিক্স ইজ এন ইউনিভার্সাল, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যার একই রকম মর্যাদা রয়েছে। এবং তুমি যেখানেই করো না ম্যাথামেটিক্স করো না কেন সেই ম্যাথামেটিক্সের কিন্তু মূল্য একই। এমন নয় যে ভারতীয়রা খুব নিম্নমানের ম্যাথামেটিক্স করছে, আমেরিকানরা খুব উচ্চমানের ম্যাথামেটিক্স করছে, এমনও নয়। মানদণ্ড সব জায়গায় সমান এবং সর্ব জায়গার মানুষ, সারা দুনিয়ার মানুষ কিন্তু সেই জিনিসটা বুঝতে সক্ষম। এই জন্য ম্যাথামেটিক্সকে বলছে ইউনিভার্সাল ইন নেচার। এছাড়া কি রয়েছে? ম্যাথামেটিক্স ইজ অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে কি? বিমূর্ত। বিমূর্ত বলছে। বিমূর্ত কারা? বিমূর্ত মানে কি? বিমূর্ত শব্দের অর্থ কি? যেটা দেখানো যায় না, এক্স্যাক্টলি, মূর্ত নয় আর কি, বিমূর্ত। যেটা দেখানো ফিল যায় না করতে হবে। সেটা হচ্ছে বিমূর্ত। ধরো অঙ্কের ক্ষেত্রে আমরা যা কিছু লিখি সব কিছুর কিন্তু সত্যি কোনো ধারণা নেই। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, যদি তোমায় আমি বলি কোনো একটা গল্প বলি, তো গল্পটা শোনা মাত্রই কি হয়, আমাদের মনের মধ্যে একটা ইমাজিনেশন তৈরি হয়। হ্যাঁ হয়তো এরকম হচ্ছে, একটা পাহাড় রয়েছে, একটা জঙ্গল রয়েছে, জঙ্গলের মধ্যে একটা ঘটনা ঘটছে, তোমার মনের মধ্যে একটা ইমাজিনেশন তৈরি হয়, তুমি রিলেট করতে পারো জগতের সাথে। কিন্তু ম্যাথামেটিক্সে যখন গাণিতিক ক্যালকুলেশন করি তখন সেটা কিন্তু প্রকৃতির কোনো জিনিসের সাথে আমরা কানেক্ট করতে বা রিলেট করতে পারি না। কারণ ম্যাথামেটিক্সে সব কিছুই বিমূর্ত, কোনো কিছুই দেখা যায় না। এই যে অ্যাডিশন করছো, সাবট্রাকশন করছো, বা এরপরেও দেখবে ইন্টিগ্রেশন, ডেরিভেটিভের মতন অনেক রকম জিনিস করে থাকি, সাইন কস ট্যান ব্যবহার করে থাকি, এর কিন্তু কোনো বাস্তবে কোনো পরিবেশে তুমি দেখতে পারবে না কোথাও সাইন কস ট্যান রয়েছে। পরিবেশের সাথে তুমি এগুলোকে মেলাতে পারবে না, কারণ এগুলো সবটাই বিমূর্ত। এই জন্য ম্যাথামেটিক্সকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট ইন নেচার। অর্থাৎ ম্যাথামেটিক্সে যে সমস্ত জিনিস নিয়ে আমরা কাজ করি সেগুলো সবই বিমূর্ত, সেগুলোকে চোখে দেখা যায় না। হাতে গণনা করছি ঠিকই, কিন্তু সেগুলোকে চোখে দেখা যায় না। অন্যান্য বিষয়গুলোর মতন নয়। ইতিহাসের যদি তোমায় কোনো একটা রাজার যুদ্ধের কাহিনী বলি, তোমার মাথার মধ্যে কিন্তু ইমাজিনেশন আসবে। তোমায় যদি আমি এখন মহাভারতের কাহিনী বলি, তোমার মাথার মধ্যে কিন্তু একটা ইমাজিনেশন আসবে যে একটা রথ চলছে, অর্জুন বান চালাচ্ছে, ওখানে কৃষ্ণ বসে আছে, কারোর গায়ে গিয়ে লাগছে, তোমার মাথার মধ্যে অটোমেটিক্যালি ইমাজিনেশন তৈরি হবে। যে ইমাজিনেশনটা কিন্তু ম্যাথামেটিক্স করার সময় তোমার মধ্যে আসবে না। তখন তোমার মধ্যে জাস্ট অ্যাবস্ট্রাক্ট ধারণাগুলো থাকবে যে আমার কাছে একটা নাম্বার রয়েছে, একটা অ্যাড করতে হবে বা সাবট্রাক্ট করতে হবে বা মাল্টিপ্লাই করতে হবে। এই জন্য ম্যাথামেটিক্সকে বলছে অ্যাবস্ট্রাক্ট ইন নেচার। আর কি রয়েছে ম্যাথামেটিক্সের গুণাগুণ? বলছে এ ডিডাকটিভ ইন নেচার। ডিডাকটিভ ইন নেচার। ডিডাকটিভ মানে কি? কোনো কিছু থেকে দেখে ডিডাক্ট করে পাওয়া যায়, কোনো একটা বিশেষ কিছু থেকে যখন একটা কিছু বের করে আনি সেটাকে বলছে ডিডাকটিভ। অর্থাৎ যখন কোনো ফর্মুলা থেকে আমি কোনো একটা আমার প্রয়োজনীয় তথ্য বার করে নিয়ে আসি। যেমন তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, যে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টির সূত্র হচ্ছে 2 × n-2 সমকোণ। এই সূত্রটা আমরা প্রত্যেকে জানি। এখন যদি বলি একটি বহুভুজের বাহুর সংখ্যা 5, অর্থাৎ n এর মান 5, তাহলে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কি হবে? তোমরা খুব স্বাভাবিকভাবে n এর জায়গায় 5 বসাবে, দিয়ে উত্তর বার করার চেষ্টা করবে। 3
তিন দুগুণি ছয়, 6 নং 54, তাই তো? আচ্ছা, কিন্তু দেখো এখানে যে একটা জিনিস লিখেছি 2 ইন্টু এন মাইনাস টু সমকোণ, এটা একটা সূত্র যেটা থেকে ডিডাক্ট করে তুমি তোমার প্রয়োজনীয় তথ্য বার করলে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যা কিছু সূত্র তৈরি করেছি সেগুলো কিন্তু কোনো বিশেষ জিনিস থেকে সূত্রে যা পৌঁছায়নি, সূত্র থেকে কোনো বিশেষের দিকে যায়। অর্থাৎ এই সূত্রটা কিন্তু অঙ্কের সমস্যার সমাধানের জন্য তৈরি হয়েছে, অঙ্কের সমস্যার সমাধান করতে গিয়ে সূত্র আবিষ্কার করিনি। এই জন্য বলছে ম্যাথামেটিক্স ইজ ডিডাক্টিভ ইন নেচার। এখানে যে কোনো বড় সূত্র বা বড় তত্ত্বকে ব্যবহার করে আমি আমার প্রয়োজনীয় যে তথ্য সেটাকে বের করে নিয়ে আসি। এই জন্য বলছে ম্যাথামেটিক্স হচ্ছে ডিডাক্টিভ, কোনো কিছু বের করে আনার পদ্ধতি। আমি একটা ফর্মুলা জানি যে বহুভুজ কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্র থেকে যদি আমি বলে দেওয়া থাকে অতিভুজের মান এবং ভূমির মান, তাহলে আমি লম্বর মানটা বের করে আনতে পারবো পিথাগোরাসের সূত্র অনুযায়ী। কিন্তু এই সূত্রটা গাণিতিক কোনো সমস্যা সমাধান করতে গিয়ে তৈরি হয়নি, আগে সূত্র তৈরি হয়েছে, তারপর তার থেকে গাণিতিক সমস্যা সমাধান করা শুরু হয়েছে। এই জন্য বলছে ম্যাথামেটিক্স ইজ ডিডাক্টিভ ইন নেচার। এরপরে দেখো ম্যাথামেটিক্সের কত লিখলাম এটা, বলছে ম্যাথামেটিক্স হচ্ছে টল শেপ। টল শেপ মানে কি? টল শেপ মানে লম্বা বাড়ির মতন। যেমন ধরো যদি কোনো বাড়ি তৈরি করতে হয় তাহলে কি করতে হয়, প্রথমে তার ভিত তৈরি করি, তারপরে তার ফার্স্ট ফ্লোর তৈরি করি, তারপরে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর করে একটা বড় বাড়ি তৈরি করে ফেলি। তুমি যদি ভিতটা তৈরি না করো, তুমি যদি এই ভিতটা তৈরি না করো তাহলে কি তুমি বাড়িটা তৈরি করতে পারতে? এত বড় বাড়িটা পারতে না। বা তুমি দেখবে যদি তুমি ভিতকে মজবুত না করো তাহলে তুমি অনেক বড় বাড়ি তৈরি করতে পারবে না। যত বেশি উচ্চতার বাড়ি তৈরি করতে হবে তার ভিত তত বেশি শক্তিশালী করতে হবে। একটা ভিতের উপরেই কিন্তু বাড়ির স্ট্রাকচার দাঁড়িয়ে থাকে। তেমন ভাবে ম্যাথামেটিক্স হচ্ছে টল শেপ, অর্থাৎ এর ভিতের উপরে ম্যাথামেটিক্স দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ কোনো একটি ছোট বিষয়কে না জানা অবধি বড় বিষয়কে তুমি জানতে পারবে না। অর্থাৎ তুমি যদি প্রথম দিকের একদম অঙ্কের প্রথম দিকের অ্যাডিশন সাবট্রাকশনের মতন বিষয়গুলিকে না শিখতে, তাহলে কিন্তু এত বড় বড় মাত্রায় ম্যাথামেটিক্স করতে, কারো যদি মাইক বন্ধ খোলা থাকে একটু অফ করে দাও, এত বড় বড় ম্যাথামেটিক্সগুলো তুমি করতে পারবে না। এম মাইতি তোমার অর্থাৎ ম্যাথামেটিক্সের জিনিসগুলো কি বলতো একটার পর একটা তৈরি করে আসছে। তোমাকে প্রথমে একটা ছোট জিনিস শেখানো হবে, তারপর আর একটা নতুন জিনিস শেখানো হবে, তারপর সেটা দিয়ে আর একটা নতুন জিনিস শেখানো হবে, তারপর সেটা দিয়ে একটা নতুন জিনিস শেখানো হবে। যেমন তুমি দেখো আমাদের আমাদের যখন জিওমেট্রি ক্লাস হচ্ছিল, প্রথমে আমরা পয়েন্টের ধারণা দিয়েছিলাম। পয়েন্ট থেকে আমরা দুটো পয়েন্টকে জুড়ে প্রথমে আমরা একটা লাইন সেগমেন্ট তৈরি করেছিলাম। আমরা বলছিলাম লাইন সেগমেন্ট থেকে এটা একটা স্ট্রেট লাইন হতে পারে যদি দুই দিকে দুটো অ্যারো থাকে, তখন তাকে আমরা বলছিলাম স্ট্রেট লাইন। এবার এই স্ট্রেট লাইন থেকে আমরা ছোটো ছোটো করে লাইন সেগমেন্ট কেটে আমরা ট্রায়াঙ্গেল তৈরি করেছি, আমরা একটা স্কোয়ার তৈরি করেছি, তারপরে আমরা স্কোয়ারের প্রপার্টি করেছি, তারপরে আমরা 2D থেকে 3Dতে চলে গেছি। আমরা তারপরে স্ফিয়ার, আজকে যেগুলো পড়ানো হবে স্ফিয়ার, বা ধরো সিলিন্ডার, বা ধরো কোন, এই ধরনের জিনিসগুলোতে চলে গেছে। তাহলে দেখো তুমি যদি কোনোদিন এই জিনিসগুলো না জানতে যে পয়েন্ট কি, স্ট্রেট লাইন কি, অ্যাঙ্গেল কাকে বলে, তাহলে তুমি কোনোদিনই ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারতে না, তুমি কোনোদিনই স্কোয়ার ফর্ম করতে পারতে না, তুমি কোনোদিনই প্যারালিলোগ্রাম ফর্ম করতে পারতে না, তুমি কোনোদিনই এই যে 3D যে সমস্ত শেপগুলো রয়েছে, অর্থাৎ হচ্ছে শঙ্কু, চোঙ, গোলক, এই ধরনের জিনিসগুলো ধারণা তোমার মাথার মধ্যে তৈরি হতো না।
একটা ক্লাসের 1-এর বাচ্চাকে যদি তুমি হঠাৎ করে বলো যে আসো তোমার শঙ্কুর অঙ্ক শেখাই, সে কখনোই সেটা শিখতে পারবে না। তার জন্য তাকে প্রথমে শিখতে হবে জিওমেট্রির একদম বেসিক জিনিসগুলো। ম্যাথামেটিক্স এইভাবে ভিতের উপর আস্তে আস্তে একটু একটু করে বড় হয়। প্রথমে তোমাকে একটা সামান্য ছোট্ট একটা জিনিস পড়ানো হবে, সেটা থেকে একটু বড় জিনিস, তারপরে তার থেকে বড় জিনিস, তারপরে তার থেকে বড় জিনিস। তুমি যদি কোনো একটা স্তরকে ভালো করে না শিখে আসো, তাহলে কিন্তু তুমি পরবর্তী স্তরে পৌঁছাতে পারবে না। অর্থাৎ তুমি ক্লাস 9-এর অঙ্ক যদি খুব ভালো করে না শিখে আসো, তুমি কিন্তু ক্লাস 10-এর অঙ্ক ভালো করে করতে পারবে না। কিন্তু তুমি অন্যান্য বিষয়গুলোকে দেখো, ক্লাস 10-এর ইতিহাস বই যদি কেউ নাও পড়ে, ক্লাস 11-এর ইতিহাস বই সে পড়তে পারবে, কারণ এখানে শুধুমাত্র একটা গল্প এবং ইনফরমেশন। ক্লাস 10-এর বা ক্লাস 9-এর যদি একটা বাংলা কবিতা কেউ না পড়ে, ক্লাস 10-এর কি বাংলা কবিতা সে পড়তে পারবে না? পারবে, কারণ তার সাথে ওই কবিতাটার সাথে ওই কবিতাটার কোনো যোগাযোগ নেই, দুটো আলাদা কবিতা। কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিন্তু তা নয়। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিস ইন্টারলিঙ্কড, একটা একটার সাথে জড়িত। অর্থাৎ তুমি এটা না শিখলে ওটা শিখতে পারবে না। এই জন্য ম্যাথামেটিক্সে বলছে টল শেপ। মনে রাখবে, বাড়ির কথা মনে রাখবে যে একটার পর একটা একটার পর একটা এইভাবে তৈরি করা হয়। আচ্ছা, এছাড়া বলছে ম্যাথামেটিক্সের একটা নেচার, বলছে এটা হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল মানে কি? হায়ারার্কি মানে হচ্ছে আহ, একটার সাথে অন্যটা জোড়া, মানে ইন্টার কানেক্টেড। মানে আগেরগুলো না শিখলে তুমি পরের স্তরে পৌঁছাতে পারবে না। অর্থাৎ হায়ারার্কি বলতে বোঝায়, যেমন ধরো বাড়িতে দেখবে বাড়ির মাথা, অর্থাৎ দাদু বা ঠাকুমা, ধরো একজন বা দুজন, সেখান থেকে তার দুজন বা তিনজন বা চারজন ছেলে মেয়ে রয়েছে, বা চারজন ছেলে মেয়ে রয়েছে। তাদের থেকে দেখো তাদেরও ছেলে মেয়ে রয়েছে, প্রত্যেকে দুজন করে, প্রত্যেকের ছেলে মেয়ে রয়েছে। তাহলে এইটাকে যদি তুমি ভাবো, এই ট্রিটাকে দেখো, নিচের স্তরে কত লোক, অনেক শিশু রয়েছে, তাদের উপরে তাদের বাবা মারা রয়েছে, তাদের উপরে তাদের দাদু ঠাকুমারা রয়েছে। তাহলে এইটা দেখো একদম বড় জায়গা থেকে ছোট ছোট হয়ে একদম উপরে উঠছে। অর্থাৎ যে সবচেয়ে বড় সে টপে বসে আছে, আর যে সবচেয়ে ছোট সে নিচে বসে আছে। এই সিস্টেমকে বলা হয় হায়ারার্কিক্যাল সিস্টেম। তুমি দেখো, তুমি যদি পলিটিক্সের ক্ষেত্রে দেখো, দেখবে সবার নিচে আসে বিভিন্ন এমএলএরা, এমএলএর উপরে কিছু থাকে কিছু মন্ত্রী, মন্ত্রীদের উপরে থাকে হচ্ছে মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী, এবং তার উপরে মুখ্যমন্ত্রী। তাহলে এই যে সিস্টেমটা, এটা একটা হায়ারার্কিক্যাল সিস্টেম। এখানে সবচেয়ে উপরে যিনি বসে আছেন, তিনি সবচেয়ে বেশি ক্ষমতাশালী বা সবচেয়ে বেশি বয়স্ক। তিনি টপে যিনি বসে আছেন, তিনি হচ্ছে সবচেয়ে টপ পজিশন হোল্ড করে আছেন, তিনি সবচেয়ে ক্ষমতাশালী বা তিনি সবচেয়ে বেশি পাওয়ার হোল্ড করেন। তারপরে যিনি বসে আছেন, তিনি তার থেকে একটু কম শক্তিশালী, তিনি কম পাওয়ার হোল্ড করেন। আর একদম গ্রাউন্ড স্তরে যারা আছেন, তারা সবচেয়ে কম শক্তিশালী। এইভাবেই কিন্তু হায়ারার্কিক্যাল সিস্টেম তৈরি হয় যে কোনো জায়গায়। সে তুমি কোনো জব সেক্টরে যাও, কোনো কর্পোরেট দুনিয়াতে যাও, প্রত্যেকটা জায়গায় দেখবে এই হায়ারার্কিক্যাল সিস্টেম মেনটেন করা হয়। স্কুল কলেজ, তুমি যদি কলেজের সিস্টেমটা দেখো, কলেজে দেখবে প্রথমে যারা ফ্যাকাল্টিতে জয়েন করে সবাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে। দেন কিছু লোকের প্রমোশন হয়, তারা হয়ে যায় অ্যাসোসিয়েট প্রফেসর। দেন কিছু লোকের প্রমোশন হয়, তারা হচ্ছে প্রফেসর। তাহলে প্রফেসর হচ্ছে সবচেয়ে উপরের পোস্ট, তার নিচে রয়েছে কিছু অ্যাসোসিয়েট প্রফেসর, তার নিচে রয়েছে কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাহলে দেখো ভিতটা কীরকম তৈরি হচ্ছে, সবচেয়ে বড়, তারপরে ছোট, তারপরে ছোট। বেসিক্যালি এটা একটা ট্রায়াঙ্গেলের মতো শেপ নিচ্ছে। প্রথমে দেখো নিচেরটা বড়, তারপরে আস্তে আস্তে ছোট। ম্যাথামেটিক্স এই নিচ থেকে উপরের দিকে যায়। অর্থাৎ একটা সবচেয়ে যে কঠিন ধারণাটা, উপরে যে আছে সবচেয়ে বেশি পাওয়ার হোল্ড করে, সবচেয়ে কঠিন, যাকে সহজে বোঝা যায় না, সেই টপিকটাকে সবচেয়ে উপরে রাখা হয়। অর্থাৎ সে সোজা 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 টুকরো 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 টপিকগুলো নিচে শেখে, তারপরে এই স্তর থেকে পরের স্তরে চলে যায়। এই স্তরে গিয়ে আরও তার কাঠিন্য মাত্রা আরও একটু বাড়ে, সেখানে গিয়েও সে টুকরো টুকরো জিনিসগুলো শেখে। সেখান থেকে সে যখন এখানে শেখা শেষ হয়, সেখান থেকে সে আরও একটু কাঠিন্য মাত্রা বাড়িয়ে পরের স্তরে গিয়ে পৌঁছায়। সেখান থেকে যখন শেখা শেষ হয়ে যায়, সেখান থেকে সে আরও একটু উপরে শেখে। এইভাবে করতে করতে সে একদম উপরের পজিশনে গিয়ে দাঁড়ায়। অর্থাৎ সবচেয়ে কঠিন বিষয়টা, অর্থাৎ সবচেয়ে কঠিন ধারণাটা সে মাথার মধ্যে নেয়।
এই জন্য বলছি ম্যাথামেটিক্স হচ্ছে হায়ারার্কিক্যাল ইন নেচার, অর্থাৎ এখানে একটার সাথে একটা কানেক্টেড, এবং আগেরগুলো না শিখলে পরেরটা কিন্তু শিখতে পারবে না। অর্থাৎ এই ছোটোবেলায় থাকা একদম যদি বেসিক ম্যাথামেটিক্সের জায়গাগুলো কারোর কাছে পরিষ্কার না থাকে, সে কিন্তু কখনোই হায়ার ম্যাথামেটিক্স পড়তে পারবে না। এই জন্য বলছি ম্যাথামেটিক্স হচ্ছে হায়ারার্কিক্যাল ইন নেচার। তাহলে লজিক্যাল হয়ে গেছে, অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে, হায়ারার্কিক্যাল হয়ে গেছে, টল শেপ বলে ফেলেছি, ল্যাঙ্গুয়েজ বলে ফেলেছি, সায়েন্স বলে ফেলেছি। আচ্ছা, ডিডাকটিভ বলা হয়েছে। মূলত এইগুলোই রয়েছে ম্যাথামেটিক্সের নেচারের ক্ষেত্রে। মনে রাখবে ম্যাথামেটিক্সের যখনই পেডাগগির প্রশ্নের অ্যান্সার করবে, তখন এই জিনিসগুলোর কিন্তু বেসিক ধারণাটুকু মাথায় নিয়ে অঙ্ক করবে। কারণ দেখবে এইখান থেকে প্রত্যেক বারই একটা বা দুটো প্রশ্ন হয়ে থাকে ম্যাথামেটিক্সের নেচারের উপরে। তো প্রত্যেকেই নেচার সম্বন্ধে আমরা জানি, কিন্তু অনেক সময় পড়তে গিয়ে কিন্তু একটু গুলিয়ে গুলিয়ে ফেলি। তাই জন্য এই জায়গাগুলো কিন্তু একটু দেখা দরকার। ম্যাথামেটিক্স নিয়ে আরও কিছু জিনিস বলে রাখি, যে জিনিসগুলো কাজে দিতে পারে। ফার্স্ট অফ অল, ম্যাথামেটিক্স প্রাচীন যুগে যখন ম্যাথামেটিক্সকে প্রথম ডেভেলপ করা হয়েছে, তখন মানুষের কাছে জ্ঞান বলতে শুধুমাত্র ম্যাথামেটিক্সকেই বোঝানো হতো। অর্থাৎ কোনো ব্যক্তিকে জ্ঞানী বলা হবে কি না, সেটা নির্ভর করতো তিনি ম্যাথামেটিক্স জানেন কি জানেন না তার উপরে। অর্থাৎ সমাজে যে ব্যক্তি গণিত জানতেন বা গণনা করতে জানতেন, সেই ব্যক্তি জ্ঞানী, এবং বাকি তার জ্ঞান কি থাকলো না থাকলো তার উপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হতো না। অর্থাৎ প্রাচীনকালে জ্ঞান বলতে শুধুমাত্র গণিতের জ্ঞানকেই বোঝানো হতো। এখন কিন্তু জ্ঞান বলতে বাংলা, ইতিহাস, ভূগোল যে কোনো জ্ঞানকেই বোঝানো হয়ে থাকে, কিন্তু প্রাচীন যুগে জ্ঞান বলতে শুধুমাত্র গণিতের জ্ঞানকেই বোঝানো হতো। এমনকি প্রাচীন যুগে বিজ্ঞান বলতেও কিন্তু শুধুমাত্র গণিতকেই বোঝানো হতো। অর্থাৎ তোমরা আজকের দিনে যে সমস্ত বিজ্ঞানকে শিখছো, সবটাই কিন্তু প্রাচীন যুগে সবটা গণিতের অংশ ছিল। এখন সেটা আস্তে আস্তে ব্রাঞ্চিং হয়েছে এবং ভাগ হয়েছে। এবং একটা জিনিস মনে রাখবে, অনেকে আমরা ভুল করে থাকি যে ম্যাথামেটিক্সকে কি তৈরি করা হয়েছে অ্যাজ এ টুল। যেমন ধরো, নিউটন তিনটে ল দিয়েছে, যেটাকে আমরা বলছি নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। এই লগুলোকে যদি তোমাকে ডেসক্রাইব করতে হয় ম্যাথামেটিক্যালি, তাহলে তোমার কিছু ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দরকার। এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনগুলো দরকার, তাহলে কি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনগুলো ডেভেলপ করবো আমরা এখন, নাকি সূত্রগুলো আসার পরে বা নিউটন এই তিনটে ল দেওয়ার পরে কি এই জিনিসগুলো আবিষ্কার হয়েছে ম্যাথামেটিক্সে? না, একদমই তা নয়। বা আইনস্টাইন ধরো বলছিলেন যে E=mc², আইনস্টাইনের বিখ্যাত ফর্মুলা, ভর এবং শক্তির সংরক্ষণ সূত্র। তো এই যে ফর্মুলা উনি দিয়েছেন, এই ফর্মুলার তৈরি করার আগে এই যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা দিয়ে গেলেন, এই যে বলছে যে ভর বলছে কোনো এনার্জি অর্থাৎ শক্তি সমান সমান বস্তুটির ভর, তার সাথে কি c², সি মানে কি আলোর গতিবেগ, তার স্কোয়ার। এটা কি তাই? এই যে জিনিসটা যে আমরা লিখলাম, এই যে সত্যিকারের এইটাই কি না, এই যে ম্যাথামেটিক্স দিয়ে এটাকে বর্ণনা করে ফেললাম, এটা কি করে হলো? উনি বলার পরে? এই ম্যাথামেটিক্স কি উনি বলার পরে আসলেন? একদম নয়। ম্যাথামেটিক্স নিজেই নিজের মতন করে ডেভেলপ হয়েছে। ম্যাথামেটিক্স কারুর জন্য ডেভেলপ হয়নি। কোনো ফিজিক্সের কোনো প্রবলেম সলভ করতে গিয়ে ম্যাথামেটিক্স ডেভেলপ হয়নি, কেমিস্ট্রির কোনো প্রবলেম সলভ করতে গিয়ে ডেভেলপ হয়নি, বায়োলজির কোনো প্রবলেম সলভ করতে গিয়ে ডেভেলপ হয়নি। ম্যাথামেটিক্স নিজেই নিজেকে ডেভেলপ করেছে অন্যকে সাহায্য করার জন্য। অন্যের সমস্যা সমাধান করতে গিয়ে ম্যাথামেটিক্স আসেনি। ম্যাথামেটিক্স ইজ এ টুল অবশ্যই, কিন্তু সেটা অন্যের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য। তাহলে মনে রাখবে যে ম্যাথামেটিক্স কারোর জন্য তৈরি হয়নি। ম্যাথামেটিক্স একটা স্বতন্ত্র সাবজেক্ট, কোনো বিজ্ঞানের অংশ নয়।
অনেকে এটা বলে থাকে এটা বিজ্ঞানের অংশ, একদমই নয়। এটা বিজ্ঞানের অংশ নয়, এটা একটা স্বতন্ত্র সাবজেক্ট যেটাকে তৈরি করা হয়েছে অন্য সাবজেক্টকে সাহায্য করার জন্য। এবং তার মধ্যে কি কি নেচার রয়েছে, একদিকে লজিক্যাল অর্থাৎ যুক্তিসঙ্গত হবে, অর্থাৎ এক্ষেত্রে হতেও পারে নাও হতে পারে, বা এটা হলেও হতে পারে, বা এটা হবে কি না জানি না, এই ধরনের শব্দের কিন্তু কোনো প্রয়োগ নেই। আইদার এটা হবে অথবা এটা হবে না, অর্থাৎ ইয়েস নো কোশ্চেন এখানে অ্যান্সার হয়। মানে এটা হতেও পারে নাও হতে পারে, বা এটা না এটা হলে এই হবে বা ওটা হলে ওই হবে, এই ধরনের কোনো কিন্তু মন্তব্য এখানে করা হয় না। ম্যাথামেটিক্সে হয় এটা ঠিক নয় এটা ভুল, এই জন্য বলছি এটা লজিক্যাল, এর পিছনে লজিক থাকবে। কোনো হাওয়ায় ওড়া কথাবার্তা এখানে বলা হবে না, বা কোনো কিছু লজিক নেই বা কোনো ভিত্তিহীন কথা এখানে বলা হবে না। অ্যাবস্ট্রাক্ট ধারণা এটা। অ্যাবস্ট্রাক্ট কেন? অ্যাবস্ট্রাক্ট বলা হলো এই কারণের জন্যই যে এখানে যা কিছু ব্যবহার করেছি, যা ক্যালকুলেশন করেছি, তার কিন্তু কোনো মূর্ত রূপ আমাদের কাছে নেই, সবটাই কিন্তু আমাদের কাছে বিমূর্ত। কিন্তু শিক্ষকেরা কী করে থাকি, আমরা পড়ানোর সময় এই বিমূর্ত জিনিসগুলোকে মূর্ত করে তোমাদের এক্সাম্পল দেওয়া হয়। অর্থাৎ কোনো অঙ্ক করানোর সময় দেখবে শিক্ষক বিভিন্ন প্রাকৃতিক বস্তুর বা চারিপাশে থাকা কোনো বস্তুর এক্সাম্পল দিচ্ছে, যাতে তোমাদের এই বিমূর্ত ধারণাটাকে মূর্ত ধারণার সাথে মেলবন্ধন করা যায়। কারণ আমাদের মন এই মূর্ত ধারণাগুলো পেতে পেতে অভ্যস্ত, বা আমরা এই মূর্ত ধারণাগুলো বেসিক্যালি বুঝি আশেপাশে থাকা এই ধরনের বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন, বিভিন্ন ধরনের কাজকর্ম, বিভিন্ন ধরনের বস্তু, এগুলোকে আমরা চিনি খুব ভালো করে। কিন্তু গণিতে যে সমস্ত জিনিসগুলোকে করানো হয় বা করে থাকি, সেগুলো কিন্তু বাস্তবে আমরা কোথাও দেখি না। ফলে গণিতের সাথে বাস্তবের একটা মেলবন্ধন করানো জরুরি। এই জন্য কিন্তু ক্লাসরুমে যখনই আমাদের গণিত করানো হয়, ক্লাসরুমে দেখবে স্যারেরা বারবার কোনো কিছুর সাথে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে, দেখো এটার সাথে এটার মিল আছে, বা এটা করছি এই কারণের জন্য, যাতে এই বিমূর্ত ধারণাটা মূর্ত ধারণায় পরিণত হয়। ম্যাথামেটিক্স হচ্ছে এক রকমের সায়েন্স, কারণ বললাম সায়েন্সকে ডেভেলপ করার জন্য ম্যাথামেটিক্স হেল্প করে থাকে। কী দিয়ে হেল্প করে থাকে? এর ক্যালকুলেশন দিয়ে হেল্প করে, এর মেজারমেন্ট দিয়ে হেল্প করে, এর স্পেস দিয়ে হেল্প করে। তুমি যদি কোনো বায়োলজিক্যাল প্রবলেম ভাবো, যে বাঘের সংখ্যা আজ যা আছে আগামী দিনে কি তার থেকে কমবে নাকি বাড়বে? বা তুমি ধরো কোভিডের হিসাব করো, কোভিড যখন আসছে তখন দেখবে আজকে দাঁড়িয়ে বলে দিচ্ছে আগামী 20 দিন পরে পিক আসবে, সবচেয়ে বেশি কোভিড আক্রান্তের সংখ্যা হবে ওই দিনে। কি করে বলতে পারছে? কে হেল্প করছে? বায়োলজিস্ট হেল্প করছে? একদমই নয়। এখানে হেল্প করছে ম্যাথামেটিক্স, এই ক্যালকুলেট করে দেওয়ার জন্য যে হ্যাঁ ওই দিন পিক আসবে, ওই দিন সবচেয়ে বেশি মানুষ কোভিড আক্রান্ত হবে। বা ধরো ফিজিক্সের একটা ধারণা, যে নিউটন বলছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই তো? অর্থাৎ এফ ইকুয়ালস টু এম এ, এই এক্সপ্রেশনটা দিচ্ছে। তো এই এক্সপ্রেশনটা কে বানালো? এই এক্সপ্রেশনটা তো নিউটন তো এইভাবে বলে যায়নি। নিউটন তো একটা ধারণা দিয়ে গেছে, নিউটন তো একটা সূত্র দিয়েছে, এটা ম্যাথামেটিক্যালি ডেভেলপ করছে ম্যাথামেটিক্স। অর্থাৎ নিউটন ম্যাথামেটিক্সকে ইউজ করছে তার যে সূত্র সেটাকে ব্যাখ্যা করার জন্য। এই জন্য ম্যাথামেটিক্স হচ্ছে এক রকমের সায়েন্স, যা ক্যালকুলেশন, মেজারমেন্ট এবং স্পেস এগুলোর দ্বারা কি করে, কোনো সায়েন্সকে ডেসক্রাইব করে, কোনো সায়েন্সকে নতুন ইনোভেটিভ কিছু করতে সাহায্য করে থাকে। ডিডাকটিভ ইন নেচার, অর্থাৎ এখানে ফর্মুলা রয়েছে, ফর্মুলা থেকে আমরা ডিডাক্ট করি, নতুন কিছু বার করার চেষ্টা করি। কোনো কিছুকে পেলেই কিন্তু আমরা ধরো গণিতের ক্লাসে যখন আমরা অঙ্ক করি বা পরীক্ষায় যখন অঙ্ক দেয়, তখন কি আমরা সূত্র তৈরি করার চেষ্টা করি? একদমই না। আমরা মনে থাকা সূত্রগুলোকে ব্যবহার করে তার সমস্যার সমাধান করি। তাহলে কি করছি আমরা? একটা জিনিস রয়েছে, একটা জেনারেল ফর্ম রয়েছে, সেটা থেকে আমি আমার উত্তর খোঁজার চেষ্টা করছি, মানে ডিডাক্ট করে নিয়ে আসার চেষ্টা করছি, আমি আমার জিনিসটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি। সেই জন্য এটাকে বলছিলাম আমরা ডিডাকটিভ ইন নেচার। এটাকে আমরা বলেছি ইউনিভার্সাল। ইউনিভার্সাল কেন? সারা দুনিয়া জুড়ে এর একই রকম কদর রয়েছে, সারা দুনিয়ার মানুষ একে একইভাবে বোঝে। ভারতে লেখা একটা ম্যাথামেটিক্সকে যদি আমি নরওয়েতে পাঠিয়ে দিই, সেই মানুষটাও পড়ে বুঝতে পারবে এর মানে একই। আমি এখানে বসে অঙ্কের একটা বইয়ের পাতা পড়ে যা বুঝতে পারছি,
নরওয়েতে বসে থাকা মানুষ বা সাউথ আফ্রিকায় বসে থাকা মানুষ বা কোরিয়ায় বসে থাকা মানুষও কিন্তু সেই বইয়ের পাতাটা পড়ে একই মানে তৈরি করছে, অন্য কোনো মানে কিন্তু তৈরি হচ্ছে না। কিন্তু যদি আমি একটা বাংলার কবিতা আমি এখান থেকে আফ্রিকার কোনো একটা প্রত্যন্ত গ্রামে পাঠাই, সে কি পড়ে বুঝতে পারবে? পারবে না, কারণ এটা ইউনিভার্সাল নয়। এই ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র ভারতের কিছু রাজ্যের মধ্যে বা বাংলাদেশ বা এরকম কয়েকটি সামান্য জায়গার মধ্যে সীমিত। বা যদি কোনো একটা হিন্দি স্ক্রিপ্ট সেটাকে যদি আমি পাঠিয়ে দিই একদম কোরিয়ার কোনো একটা শহরে, তারা কি পড়ে বুঝতে পারবে? পারবে না, কারণ এটা ইউনিভার্সাল নয়। ইউনিভার্সাল কি? ম্যাথামেটিক্স, কারা সারা দুনিয়া জুড়ে যা সবাই বুঝতে পারবে, তার মানে একই। আর হচ্ছে এটা হচ্ছে টল শেপ। টল শেপ মানে হচ্ছে একটা বাড়ির বিল্ডিংয়ের মতো, অর্থাৎ প্রথমে ভিত তৈরি হবে, তারপরে তার প্রথম তালা, তারপরে তার দ্বিতীয় তালা, তারপরে তার তৃতীয় তালা। অর্থাৎ ক্লাস 1-এ প্রথমে সামান্য কিছু ম্যাথামেটিক্স শেখানো হবে, তো যোগ শেখানো হবে, বিয়োগ শেখানো হবে। তারপরে কী হবে, একটু কাঠিন্য মাত্রা বাড়িয়ে গুণ শেখানো হবে, ভাগ শেখানো হবে। তারপরে আসবে ভগ্নাংশ, ফ্র্যাকশান, ফ্র্যাকশানের যোগ বিয়োগ গুণ ভাগ। এই করতে করতে তাকে সরল অঙ্ক শেখানো হবে। এই করতে করতে উপরের দিকে ওঠা হবে। কোনো একটা নিচের স্তর যদি সে না শেখে, তার উপরের স্তরে সে পৌঁছাতে পারবে না। অর্থাৎ কেউ যোগ বিয়োগ শিখলো না, গুণ ভাগ শিখলো না, সে সরল অঙ্ক করতে পারবে? পারবে না। এই জন্য বলছি এটা একটা টল শেপ, অর্থাৎ নিচ থেকে শিখতে শিখতে সে উপরে উঠবে। আর একটা বলেছিলাম একে হায়ারার্কিক্যাল ইন নেচার হবে। হায়ারার্কি তোমরা জানো, সমাজেই সবসময় তুমি হায়ারার্কি দেখতে পাও। প্রথমে দেখবে কোনো পলিটিক্যাল পার্টিতে দেখবে একদম গ্রাউন্ড স্তরে কিছু কর্মী থাকে, যারা সারা দিন ওই রোদে রোদে জলে দেখবে প্রচার টোচার করে বেড়াচ্ছে। তার উপরে দেখবে কিছু পাড়ার কিছু নেতা থাকে, যে পঞ্চায়েতের নেতা, পৌরসভার কিছু নেতা, তারা একটু বড় নেতা। তার উপরে দেখবে রাজ্য স্তরের কিছু নেতা থাকে, তারপরে দেখবে জেলা স্তরের কিছু নেতা থাকে, তারপরে দেখবে রাজ্য স্তরে বেশ কিছু বড় নেতারা থাকে, এবং তাদের উপরে থাকে দেখবে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা এরকম লোকেরা, বড় বড় জায়গায় যারা বসে আছে তারা, বা কোনো দলের সর্বভারতীয় সভাপতি বা রাজ্য সম্পাদক, এরা বসে থাকে। তাহলে দেখো, গ্রাউন্ড স্তরে সবচেয়ে বেশি ভিড়, সবচেয়ে বেশি ক্রাউড গ্রাউন্ড স্তরে। তার থেকে উঠতে 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 টপে যখন পৌঁছেছে, সেখানে খুব কমে যাচ্ছে মানুষের সংখ্যা। এটা হচ্ছে হায়ারার্কিক্যাল নেচার। ম্যাথামেটিক্সও তাই। ম্যাথামেটিক্সের সবচেয়ে কঠিন বিষয়টা একদম শেষে গিয়ে পড়ানো হবে। তার জন্য কী হবে, নিচে ছোট্ট 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 করে অনেক বিষয় শেখানো হবে। সেই সামান্য বিষয়গুলো, সেই সহজ বিষয়গুলো যে যখন শিখে যাবে, তাকে একটু উপরের স্তরে তোলা হবে। সেখানে গিয়ে তার থেকে একটু বেশি কাঠিন্য মাত্রার বিষয়গুলো সে শিখবে। সেখানেও বেশ কিছু জিনিস শিখে সে আরও একটু উপরে উঠবে। এই করতে করতে একদম শেষে গিয়ে সে সবচেয়ে কঠিন জিনিসটিকে শিখবে। এই জন্য বলছে হায়ারার্কিক্যাল ইন নেচার, এবং এটা একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। অর্থাৎ গ্রাউন্ড স্তরে যাদের যেগুলো শিখছে, সেগুলো কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্কড অবস্থায় রয়েছে। তাহলে এই হচ্ছে মোটামুটি ম্যাথামেটিক্সের নেচার। ম্যাথামেটিক্সের পেডাগজি যখন প্রশ্নের অ্যান্সার করবে, তখন এগুলোকে একটু মাথায় রেখে করবে। প্রত্যেক দিন আমরা একটু একটু টপিকগুলো আলোচনা করব, আর গ্রুপের মধ্যে কিছু কিছু করে এমসিকিউ দেওয়ার চেষ্টা করবো। সেগুলো নিজেরা নিজেরা সলভ করবে। যে কোনো যে হাতের কাছে যা বই থাকবে, সেগুলো নিয়ে একটু করার চেষ্টা করবে। যা প্রবলেম হবে গ্রুপে জানাবে, বন্ধুদের দেখাবে, বন্ধুরাও হেল্প করবে, আমরাও হেল্প করবো, বা ক্লাসে আলোচনা করতে পারবে যে এই স্যার এই জিনিসটা হয়নি, বা এই জিনিসটার মানে বুঝতে পারছি না। ঠিক আছে?